ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা এসএলএসটি এডুকেশন অনার্স পিজি বিষয়ের সেকেন্ড ইউনিট থেকে শুরু করব, যেখানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়া আছে এবং এই ইউনিটে যা আছে সমস্তটাই কভার করবো আস্তে আস্তে। আজকে প্রথম যেটা বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি হচ্ছে গ্রোথ আর বিকাশ হচ্ছে ডেভেলপমেন্ট। এই বৃদ্ধি ও বিকাশ একদম কমন জিনিস, ক্লাস 11 থেকে আমরা পড়েছি যারা এডুকেশনের, আমরা ছাত্র, আমার মতন তোমরাও ছাত্র এডুকেশনেরই। তবু একবার আমরা ঝালিয়ে নেব। বৃদ্ধি মানে কি? বৃদ্ধি, গ্রোথ, বেড়ে ওঠা। জন্মের পর থেকে একটি শিশু পরপর যত দিন যাচ্ছে তার দৈহিক আকৃতি এবং ওজনের মানে বাড়ছে। এই বেড়ে ওঠার প্রক্রিয়াটাই হচ্ছে বৃদ্ধি। যেমন একটা গাছ পুঁতলে গাছটা আস্তে 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 বড় হয়, ঠিক মানুষ আমরা যখন প্রত্যেকেই যখন জন্মাই তখন তো ছোট শিশু থাকি, সেইখান থেকে কয়েক ইঞ্চি মাত্র উচ্চতা হয়। সেখান থেকে আস্তে আস্তে আমাদের কি হচ্ছে, বয়স যত বাড়ছে, আমাদের মধ্যে যখন খাদ্য গ্রহণ করছি বা অন্যান্য জৈবিক কার্যাবলীর মধ্যে দিয়ে দেহের আকৃতি এবং আয়তন বাড়ছে। আকৃতি বাড়া মানে কি বাড়বে? ওজন বাড়বে। এই যে আকৃতি এবং আয়তনের সাথে ওজন বাড়ার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হচ্ছে বৃদ্ধি। তাহলে এই যে আমরা বৃদ্ধিটা দেখছি, বৃদ্ধিটা কেমন প্রক্রিয়া দাঁড়ালো? তাহলে এই টোটাল যে বৃদ্ধি প্রক্রিয়াটা ঘটলো, এটা আমার দেহের মধ্যে ঘটছে সম্পূর্ণটা। বায়োলজিক্যাল ব্যাপার, শারীরবৃত্তীয় বা জৈবিক ব্যাপার বলতে পারি। টোটাল প্রক্রিয়াটা হচ্ছে কি দৈহিক। বৃদ্ধিটা সম্পূর্ণ দেহের মধ্যে ঘটে। আর উল্টো দিকে যদি আমরা বিকাশকে দেখি, ডেভেলপমেন্টের দৈহিক বৃদ্ধির সাথে সাথে তার সঞ্চালনমূলক এবং অন্যান্য সমস্ত দিকের ক্রমবিকশিত মানে ক্রমশ উন্নতির প্রক্রিয়াটা হচ্ছে বিকাশ। এবার বিকাশটা ডিটেলস আমি পরে আসছি। বৃদ্ধিটাকে সহজভাবে আরো একটু আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নেব। তাহলে বৃদ্ধি প্রক্রিয়াটাকে আমরা কি এটুকু কি বুঝলাম? বৃদ্ধি একটি বায়োলজিক্যাল প্রসেস, একটা দেহের মধ্যে ঘটে, শুধুমাত্র শরীরে হয় এবং বৃদ্ধিটা কিন্তু কি পরিমাপ করা যায়। তোমার হাইট কত, আমার হাইট কত মাপা যাবে সহজেই, ওজন কত মাপা যাবে সহজেই, কোনো জটিল বিষয় নয়। এর জন্য স্কেল আছে, প্যারামিটার আছে। অর্থাৎ বৃদ্ধিটাকে পর্যবেক্ষণও যেমন করা যায়, হ্যাঁ বেশ গ্রোথ ভালো, গ্রোথ কম, হেলদি, এর দুর্বল, দেখে পর্যবেক্ষণ যেমন করা যায়, তার সাথে সাথে কি পরিমাপও করা যায়। উচ্চতা, ওজন, এই যে ওজন এবং উচ্চতা অর্থাৎ পরিমাপ সহজে করা যায়। তাহলে বৃদ্ধি হচ্ছে একটা বায়োলজিক্যাল বা জৈবিক বিষয়। এবার বৃদ্ধির বৈশিষ্ট্যটা বলে আমরা ডিটেলস এবারে বৈশিষ্ট্যতে আসব। প্রথম যে বৈশিষ্ট্যটার কথা বলবো, সময়ব্যাপী। বৃদ্ধি কিন্তু একটি সময়ব্যাপী প্রক্রিয়া। সময়ব্যাপী কেন বলছি? একটা টাইম বাউন্ডিং, সারা জীবন ধরে আমার বৃদ্ধি হতে থাকবে তা কিন্তু নয়। একটা সময়ে যে কিন্তু বৃদ্ধি পরিমাণটা থেমে যায়। জীবনব্যাপী, মানুষের যতদিন বাঁচবে ততদিন বড় হতেই থাকবে। তাহলে তো আর চাঁদে মহাকাশযান পাঠানোর দরকার ছিল না। 100 বছর যারা বাজে, দেখা গেলো চাঁদ অব্দি তার হাইটি হয়ে গেল, সেটা ব্যাপার নাই। অর্থাৎ এটা একটা টাইম বাউন্ডিং বিষয়। একটা নির্দিষ্ট এজ বা স্তর পর্যন্ত একটা মানুষের গ্রোথটা হবে, তারপরে যে কিন্তু সে থেমে যাবে, চলতেই থাকবে তা কিন্তু নয়। অনুশীলন নিরপেক্ষ। বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলন খুব একটা বেশি প্রভাব দেয় না। হ্যাঁ, এই নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কিছু বিতর্ক আছে যে খুব ভালো এক্সারসাইজ করলে নাকি একটু ফিটনেস বাড়ে, হাইট বাড়ে, কিন্তু সেটা খুব নমিনাল, এই জন্য ওইটাকে আমরা গোনায় ধরতেই পারি না। মোটামুটি বলা যায় বৃদ্ধি হচ্ছে একটা মোটামুটি অনুশীলন নিরপেক্ষ। প্রভাব থাকলেও সেটা খুব কম। এটা একটা স্বাভাবিক ব্যাপার, ন্যাচারালি হচ্ছে এটা, এই জন্য এটা বলা হচ্ছে অনুশীলন। ব্যক্তিগত বৈষম্য। ব্যক্তিগত বৈষম্য মানে ইন্ডিভিজুয়াল প্রসেস। সবার বৃদ্ধি ঘটে, কিন্তু সবারই কিন্তু আলাদা। একই বয়সী, একই দিনে জন্ম হয়েছে, ধরো একই দিনে তো বহু ছেলে মেয়ের জন্ম হয়, দুটো শিশুর একই দিনে জন্ম হয়েছে, তার মানে তাদের হাইট 10 বছর বয়সে দুজনেরই একই হবে, ওয়েট একই হবে, দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গঠন একই হবে, এর কোনো মানে নেই, হবে না, এটাই স্বাভাবিক। অর্থাৎ এক এক ব্যক্তির বৃদ্ধি এক এক রকম হয়, ম্যান টু ম্যান ভ্যারি করে। এই জন্য বলা হচ্ছে বৃদ্ধি হচ্ছে ব্যক্তিগত বৈষম্য রয়েছে বৃদ্ধির ক্ষেত্রে, বা ব্যক্তিগত পার্থক্য রয়েছে। তারপর হচ্ছে ধারাবাহিক। বৃদ্ধিটা ধারাবাহিক ভাবে আমাদের দেহের মধ্যে চলে, কিন্তু কন্টিনিউয়াস। যতদিন বৃদ্ধি হচ্ছে ততদিন কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। এমন নয় যে জন্মের পর থেকে 1 বছর অবধি বৃদ্ধি হলো, তারপরে 6 মাস রেস্ট, তারপরে আবার শুরু হলো, আবার 1 মাস রেস্ট, তারপরে আবার শুরু হলো, এইরকম ব্যাপার নয়, কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকে। এই জন্য এটাকে ধারাবাহিক প্রক্রিয়া বলা যায়। চাহিদা নির্ভর নয়। আমার বৃদ্ধি আমার চাহিদার উপর নির্ভর করবে। আমি চাইবো আমার এই হাতটা একটু বড় হবে, ঘর থেকে আম পেড়ে খাবো,
আর হয়ে যাবে, এটা কখনোই নয়। আমার আরেকটু হাইট হলে বেশ ভালো লাগতো, সলমান খানের মতন দেখতে হতাম, হয়ে যাবে, এটা নয়। অর্থাৎ ব্যক্তির চাহিদার উপরে বৃদ্ধি নির্ভর করবে, এর কোনো ব্যাপার নয়। প্রথমেই বললাম জেনারেল প্রসেস একটা, যেটুকু ঘটার এমনি এমনি ঘটবে। অনুশীলন টিলন করলে, এক্সারসাইজ করলে হয়তো সামান্য 19-20 হতে পারে, কিন্তু আলটিমেটলি টোটাল প্রসেসটাকে পাল্টে দেওয়ার মতন ব্যাপার কিন্তু হবে না। দৈহিক প্রক্রিয়া আমি সংজ্ঞার সময় বললাম যে বৃদ্ধি হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস, একটা জৈবিক ক্ষেত্রে ঘটে। বৃদ্ধি শুধুমাত্র দেহের মধ্যে ঘটে, অন্য কিছুর মধ্যে কিন্তু এর প্রভাব নেই। বৃদ্ধির সাথে অন্য কিছুর প্রভাব নেই। হ্যাঁ, বৃদ্ধি ঘটার ফলে আমার আরো কিছু হতে পারে, বৃদ্ধিটা হচ্ছে কারণ, এটা দেহের মধ্যেই ঘটবে। বৃদ্ধি ঘটেছে বলে আমি অনেক কিছু করতে পারি, সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু বৃদ্ধি একটা দৈহিক প্রক্রিয়া, পরিমাপযোগ্য। বৃদ্ধি তো পরিমাপযোগ্য নাকি? কার হাইট কতটুকু, ওয়েট কতটুকু মাপা যায় তো, তাহলে পরিমাপযোগ্য। এই জন্য বলা হচ্ছে বৃদ্ধি একটি পরিমাপযোগ্য প্রক্রিয়া। এই হলো বৃদ্ধি। এবারে আমরা বিকাশ এবং বিকাশের সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনায় একে একে আসছি। বিকাশ, বিকাশের ইংরেজি হচ্ছে কি? ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট কথাটা আমরা তো খুব শুনি, সব ক্ষেত্রে ডেভেলপমেন্ট কথাটা আমরা শুনি না। সরকারও বলে, রাজনৈতিক দল বলে আমরা আসলে ডেভেলপ হবে, উন্নতি হবে। ডেভেলপমেন্ট, সেই রাস্তাঘাট করা, সেই ডেভেলপমেন্টে আবার মানুষের জীবনেও ডেভেলপমেন্ট। অর্থাৎ ডেভেলপমেন্ট বা বিকাশ মানে এক কথা আমরা কি বুঝি? উন্নতি। ঠিক মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমরা উন্নতি করে যাই। শুধু দেহটা আমার বড় হচ্ছে সেটা নয়, দেহ বড় হওয়ার সাথে সাথে তার সঞ্চালন করা শিখতে যাবে। একটা ছোট্ট শিশুকে তুমি পেন দেবে, সে এইভাবে ধরবে। আমরা যে পেনটা এইভাবে 2 আঙ্গুলে 3 আঙ্গুলে ধরে লিখি, একটা ছোট শিশু পারবে? শুয়ে সুতো পড়াতে পারবে যেটা তুমি আমি পারবো? পারবে না, কারণ তারও তো 5টা আঙ্গুল আছে, এ হাতে 2টো চোখ আছে, সব আছে। কেন পারছে না? কারণ তার এই যে কলম ধরার মতন আঙ্গুলগুলোকে পৃথক করার সঞ্চালন ক্ষমতা হয়নি। এই যে পৃথক আঙ্গুল থাকলেও সেটা ব্যবহার করার ক্ষমতাটা অর্জন করাটা একটা বিকাশ। এটা দেহের ক্ষেত্রে হলো, এটা দৈহিক বিকাশ। তুমি দূরে একটা মেঘ দেখে ভাবছো বৃষ্টি হতে পারে, নাও পারে। এই মেঘটা আজকে যে কি হবে, কিন্তু ছোট্ট শিশু সেও মেঘটা দেখছে, আকাশের দিকে তাকিয়ে, তার চোখ আছে, কিন্তু বুঝতে পারছে না। কারণ তুমি কল্পনা করার শক্তি অর্জন করেছো। বয়স বাড়ার সাথে সাথে ওই শিশুটি এখনো অর্জন করেনি। এটা মন দিয়ে তুমি ভাবছো বা কল্পনা করছো, এটা মনের তোমার উন্নতি হয়েছে, ডেভেলপ হয়েছে। এটা হচ্ছে মানসিক বিকাশ। তুমি যে কোনো সমাজে মিশে যাচ্ছ, এমন কিছু তোমার প্রতিবেশী মানুষজন আছে বয়স বাড়ার সাথে সাথে, যার উপরে তোমার প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু জানো এই লোকটির সাথে ঝগড়া করলে আমারই ক্ষতি, তুমি তারপরেও হাসি মুখে মানিয়ে চলছো। অথচ সেই তুমি ছোটবেলায় কারোর সাথে চুন থেকে পান করলে, তোর সাথে মিশি না, ঝগড়া যা আরই। অর্থাৎ সেই সময় তোমার সে সমাজের সম্বন্ধে ধারণা আর এখন সমাজের সম্বন্ধে ধারণাটা পরিবর্তিত হয়েছে, অর্থাৎ উন্নতি হয়েছে। এইটাও বিকাশ। এইটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে বিকাশ। এবং প্রতিটা ক্ষেত্রে বয়স বৃদ্ধির সাথে সাথে প্রতিনিয়ত আমাদের উন্নতি ঘটছে। সেটা দৈহিক ক্ষেত্রে হতে পারে, মনের ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, নৈতিক ক্ষেত্রে হতে পারে, আধ্যাত্মিক ক্ষেত্রে হতে পারে। সমস্ত দিকের এই উন্নতি হওয়ার যে প্রক্রিয়া, তাকেই বলা হচ্ছে বিকাশ। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এইবার এখানে দেখো আসছি, এখানে কিন্তু আর কোনো টাইম বাউন্ডিং ব্যাপার নেই, সারা জীবন ধরেই মানুষের ডেভেলপ হয়। মৃত্যুর আগে পর্যন্ত মানুষের উন্নতি ঘটতেই থাকে। দেহের বড় হওয়াটা থেমে গেছে, কিন্তু দেহের কোনো বিশেষ গুণ শিখতে তোমার অসুবিধা নেই, উন্নতি হতে তো অসুবিধা নেই। সেটাই বলা হচ্ছে। আমার বাড়িটা তৈরি কমপ্লিট হয়েছে, বাড়িটার কালার চেঞ্জ করতে তো আর বাড়িটা ভাঙতে হচ্ছে না। এইটা হচ্ছে মূল বিষয়। অর্থাৎ বিকাশ তাহলে এক কথায় বিভিন্ন ডেফিনেশন আছে। আমি তোমাদের আগেই বলেছি, আমি মনোবিদের নাম ধরে ধরে যদি ডেফিনেশন পড়াতে যাই, 50টা ডেফিনেশন দিতে গেলেই ক্লাস হয়ে যাবে। অর্থাৎ ডেফিনেশন গুলো তোমাকে মুখস্থই করতে হবে, দেখে নিতে হবে। আমি হুবহু ওই ডেফিনেশন গুলো সাধারণত অ্যাভয়েড করবো। ডেফিনেশন যদি আমি স্বাভাবিকভাবে দিতে যাই, জন্মের পর থেকে ধারাবাহিক দৈহিক এবং অন্যান্য সামগ্রিক সমস্ত দিকে উন্নতির যে এবং ক্রমশ উন্নতির যে প্রক্রিয়া, তাই হলো বিকাশ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনব্যাপী ক্রম উন্নয়নের প্রক্রিয়াই হলো বিকাশ, সহজ ভাষায় বলতে গেলে। অর্থাৎ তাহলে এটা সারা জীবন ধরে আমি যা কিছু উন্নতি করছি, আমি এখানে কোনো বয়সের ব্যাপার নেই। তাহলে বৈশিষ্ট্যগুলো আমি আগে লিখে নিয়েছি সময় বাঁচানোর জন্য। এবার বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে দেখো ক্লিয়ার হবে। না হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি প্রয়োজনে আবার রিভাইজ ক্লাস দেবো। তারপরে প্রথম হচ্ছে জীবনব্যাপী।
বিকাশ আমি এতক্ষণ ধরে যেটা বললাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো লিমিট নেই, টাইম লিমিট নেই, বিকাশ সারা জীবন ধরে চলে। সারা জীবন ধরে ব্যক্তির মধ্যে বিকাশ ঘটেই চলেছে, কোথাও যে কখনো কিন্তু থামছে না, সারা জীবন ব্যাপী প্রক্রিয়া, নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস প্রসেস। বৃদ্ধির ক্ষেত্রেও বলেছি বিকাশ আরো, বিকাশ কিন্তু এমন নয় যে আমার জন্মের পর থেকে একটা সময় বিকাশ হলো, তারপরে কিছুদিন চুপ হয়ে থাকলো, তারপরে আবার শুরু হলো, তা নয়। এটা কন্টিনিউয়াসলি চলছে, মানুষের জীবনে চলতেই থাকে, এটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া। বিকাশ একটা খুব কিন্তু জটিল থেকে জটিলতর প্রক্রিয়া। কেন জটিলতম প্রক্রিয়া? কারণ বিভিন্ন বয়সে না বিকাশের তারতম্য ঘটে। ছোটবেলায় একদম শৈশবে, আমি স্তর পরে আসবো, শৈশবে দেখা গেল দৈহিক বিকাশ বেশি হয়, তারপরে কোথাও মানসিক বিকাশ বেশি, তারপরে কোথাও প্রাক্ষবিক বেশি, মানসিক কমছে, দৈহিক কমছে, বাড়ছে, এটা বিভিন্ন চড়াই উতরাই চলে। খুব জটিল প্রক্রিয়া। কোন বয়সে কার কোনটা বেশি হবে, কোনটা কম হবে, কোনটা প্লাস হবে, কোনটা মাইনাস হবে, টোটাল যদি আমরা গ্রাফ করি না, ইসিজি রিপোর্টের থেকে অন্যরকম চলে আসবে। এই জন্য বলা হয় এটা হচ্ছে একটা কমপ্লেক্স জটিল প্রক্রিয়া। ব্যক্তিগত প্রক্রিয়া, ব্যক্তিগত প্রক্রিয়া মানে হ্যাঁ, বিকাশ ব্যক্তি নির্ভর। একই বয়সের একাধিক শিশু বা ব্যক্তির বিকাশ কখনো একই রকম হবে না, তফাৎ হবে। আমার ডেভেলপ একরকম হবে, তোমার ডেভেলপ আরেক রকম হবে, যতজন মানুষ আছে পৃথিবীতে তত রকম ডেভেলপ হবে, কোনো কমন প্যারামিটার নেই। কিন্তু আমরা পড়ানোর স্বার্থে একটা প্যারামিটার ধরে নিই, কিন্তু সাধারণত বিকাশ হচ্ছে ব্যক্তিগত প্রক্রিয়া, প্রত্যেকের ক্ষেত্রে তারতম্য ঘটে। নেক্সট হচ্ছে বংশগতি ও পরিবেশ। বংশগতি ও পরিবেশের প্রভাব থাকে জানো বিকাশের উপর। কেন? বংশগতি কি? বংশগতি হচ্ছে হেরিডিটি, তাই তো, যেটা হেরিডিটাস থেকে এসছে, যার অর্থ হচ্ছে জন্মসূত্রে প্রাপ্ত যে ক্ষমতা, সেটা হচ্ছে বংশগতি। আর পরিবেশ হচ্ছে এনভায়রনমেন্ট, এনভায়রনর থেকে এসছে ফরাসি শব্দ, যার অর্থ ঘিরে থাকা। এই বংশগতি এবং পরিবেশের উপর আমার বিকাশ নির্ভর করে। কারণ দেখবি বাবা মা বা তার পূর্বপুরুষ যেমন হয়, তাদের সন্তানদের দেহের আকৃতি, গঠন, উচ্চতা, আকৃতি কিছুটা একই রকম হয়। আবার মানসিকতাও তাই হয়। পিতা মাতার কেউ খুব বদব্রাগী হলে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকে, অন্যান্য গুণ, গান বাজনার গুণ পায়। ঠিক সেরকম পরিবেশে, যে যেমন পরিবেশে থাকে তার উপরে তার ডেভেলপমেন্ট কিন্তু নির্ভর করে। আমি যেমন পরিবেশে থাকবো, আমার মন মানসিকতা কিছুটা হলেও তার দ্বারা প্রভাবিত হবে। এ নিয়ে বহু গবেষণা আছে, আমি বিস্তারিত আর যাচ্ছি না। শুধু এটুকু যেন বংশগতি এবং পরিবেশের উপর কিন্তু বিকাশ নির্ভর করছে, অনুশীলন সাপেক্ষ। এই অনুশীলনের উপর কিন্তু বিকাশ নির্ভর করে। যেমন কিছু এক্সারসাইজ যেটা করলে আমার মেন্টাল ডেভেলপ কিছুটা হলে বাড়ে, যদি আমি এক্সারসাইজ করি আমার দৈহিক বিকাশ কিছুটা বাড়বে ফিজিক্যালি ওয়ার্কআউট করলে, তো স্বাভাবিকভাবেই কিছু কাজ আমার বিকাশকে ত্বরান্বিত করে। তাই বলা হচ্ছে অনুশীলন নির্ভর। পরিবর্তনশীল বিকাশ, পরিবর্তনশীল মানে বয়সের সাথে সাথে যেটা বললাম না, চড়াই হয় উতরাই হয়, কোন স্টেজে কোনো বিকাশ বাড়ে, কোন স্টেজে কোনো বিকাশ কমে। আমরা আরেকটা অ্যাঙ্গেল থেকে এই বৈশিষ্ট্যটাকে আমরা ব্যাখ্যা করবো, সেটা হচ্ছে বিকাশ আমার আচরণেরও পরিবর্তন ঘটায়। আমার যদি সঠিক ডেভেলপমেন্ট হয়, আমার আচার আচরণ কিন্তু পরিবর্তিত হবে। আমার যদি বিকাশ ঠিকঠাক না হয়, আচার আচরণের পরিবর্তন ঠিকঠাক হবে না। এরপরে আমি এখানে আরেকটা কথা একটু বলবো। এরপরে বিকাশের কতগুলো নীতি আছে। নীতিতে আসার আগে একটা কমন জিনিস একটু সংক্ষেপে আলোচনা করে নিই। বৃদ্ধি আর বিকাশ দেখলাম, তাহলে দেখো খুব ইজি হয়ে গেছে। বৃদ্ধি আর বিকাশের পার্থক্য কি? বৃদ্ধি হচ্ছে শুধুমাত্র জৈবিক বা দৈহিক প্রক্রিয়া, বিকাশ একটা সার্বিক প্রক্রিয়া। বৃদ্ধি সময়ব্যাপী প্রক্রিয়া, বিকাশ জীবনব্যাপী প্রক্রিয়া। বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলন অতটা কার্যকরী নয়, বিকাশের ক্ষেত্রে অনুশীলন কার্যকরী হয়। বৃদ্ধি পরিমাপযোগ্য, বিকাশ পরিমাপযোগ্য নয়, পর্যবেক্ষণযোগ্য। তোমার ডেভেলপ হয়েছে কিনা এটা সহজে পরিমাপ করা যায় না, এটা কি করা যায়? পর্যবেক্ষণ করা যায়। ঠিক আছে, এই হচ্ছে। এবং এইখানে এবার ট্যাকটিক্যাল প্রশ্ন করি, আমাদের যেগুলো গুগলি ঢুকবে, বৃদ্ধি ও বিকাশের মিল খুঁজে বের করো। আসলে আমি কিন্তু বৈশিষ্ট্য বলেছি, কি হবে? দুটোই ধারাবাহিক প্রক্রিয়া, দুটোই নিরবিচ্ছিন্ন, দুটোই ব্যক্তিগত, তাই তো? দুটো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এটাও কন্টিনিউয়াস ঘটে, নিরবিচ্ছিন্ন ওটাও কন্টিনিউয়াস ঘটে, এটাও ব্যক্তিগত স্তরে ঘটে, ওটাও ব্যক্তিগত স্তরে, মানে বৈষম্য থাকে, সবার একই হয় না। শুধু অমিল দেখলে আমরা মিলও দেখতে হবে। এইবার আমরা আমি লিখে নেব, তারপর আলোচনা করব বিকাশের কতগুলো নীতি। বিকাশের 10টা নীতির কথা বলবো, খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা কিন্তু আসতে পারে। প্রথম হচ্ছে বিকাশের প্রধান নীতি হচ্ছে ধারাবাহিকতা। বিকাশ ডেভেলপমেন্ট সবসময় ধারাবাহিক ভাবে ঘটে, এটা বৈশিষ্ট্যের মধ্যেও আছে। নীতি কিন্তু বৈশিষ্ট্যের বাইরে নয়, কিন্তু একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ আছে বলে আমি আলাদা করে আলোচনা করছি। অর্থাৎ বিকাশ সবসময় একটা ধারাবাহিকতা মেনে চলে। প্রত্যেক সে স্লো হলে তারও একটা ধারাবাহিকতা থাকবে, কারো ক্ষেত্রে দ্রুত গতিতে বিকাশ ঘটে, সেক্ষেত্রে ধারাবাহিকতা ঘটে। এবার এই ধারাবাহিকতা শুধু একদিক দেখলে হবে না,
দৈহিক বিকাশ ঘটলে তবেই হয়তো সঠিক মানসিক বিকাশ ঘটবে, সঠিক দৈহিক মানসিক ঘটলে তবেই তার সঠিক সামাজিক বিকাশ ঘটবে বা প্রাক্ষবিক বিকাশ ঘটবে। অর্থাৎ এগুলো প্রত্যেকটার মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে। সেই শুধু একটা পারলে, যেমন আমরা গান শুনতে গেলে তার সাউন্ড মিক্সচার বা মিক্সিং করতে হয়, ব্যাস এটা সেটা বাড়ালে একটা সমন্বয় হলে তবেই সেইটা শ্রুতি মধুর হয়। ঠিক ব্যক্তির সঠিক ডেভেলপমেন্ট বলতে বোঝায় এই যে সমস্ত অলরাউন্ড সমস্ত দিকগুলো রয়েছে, দৈহিক মানসিক সামাজিক প্রাক্ষবিক নৈতিক আধ্যাত্মিক সমস্ত দিকের সঠিক যদি হয়, ধারাবাহিকভাবে ঘটলে তবেই বিকাশ সঠিক হয়। এইটাকে বলা যায় বিকাশের ধারাবাহিকতার নীতি। নেক্সট হচ্ছে ভিন্নতা, ব্যক্তি বৈষম্য। যেটা বললাম, বিকাশের ক্ষেত্রে ভিন্নতা আছে। প্রত্যেকের বিকাশ যেমন আলাদা আলাদা হয়, আবার শুধু আমি আমাকে দিয়ে চিন্তা করবি, ইন্ডিভিজুয়াল একজন মানুষ, তার বিকাশের মধ্যে ভিন্নতা আছে। এক এক বয়সে এক এক রকম হবে। কোনো বয়সে দৈহিক বেশি, কোনো বয়সে মানসিক বেশি, কোনো বয়সে প্রাক্ষবিক বেশি, কোনো বয়সে যে নৈতিক বিকাশ ঘটবে। এই যে এইটা হচ্ছে ভিন্নতা। এবার কেন্দ্র থেকে পরিধি ভালো করে বোঝো। এই কোশ্চেনটা কিন্তু আসে, আমি যখন এসএসসি দিয়েছিলাম তখন 2 নম্বরের ছিল। এইটাকে একটা ঘুরিয়ে একটা প্রশ্ন ছিল, পুরোপুরি খেয়াল নেই কিন্তু এখান থেকে একটা প্রশ্ন ছিল, কেন্দ্র থেকে পরিধি মানে কি? বিকাশ সবসময় কেন্দ্রের দিকে আগে ঘটে। কেন্দ্র মানে এবার তুমি কি ভাববে, একটা ফিতে নিয়ে বসে আমার পায়ের পাতা থেকে মাথায় মাঝখানটাকে ধরবে, এটা কেন্দ্র? এক্ষেত্রে কিন্তু না, এক্ষেত্রে হেড অফিসটাকে কেন্দ্র ধরতে হবে, মস্তিষ্ক সুষুম্না কাণ্ডটাকে তোমার কেন্দ্র ধরতে হবে। মস্তিষ্কের বিকাশ আগে ঘটে। ইয়েস, প্রত্যেকটা ব্যক্তির মেন্টাল একদম যে হেড অফিস আছে, এখানকার ডেভেলপমেন্টটা সবার আগে ঘটে। দেখবে চোখের পলক ফেলা যত আগে শিশু শেখে, হাত পা নাড়ানো তার পরে শেখে। অর্থাৎ কেন্দ্রের থেকে কাছাকাছি অঙ্গ প্রত্যঙ্গগুলোর ডেভেলপমেন্ট আগে ঘটে, যত দূরে যাবে ডেভেলপমেন্ট তত দেরি হবে। এইটাকে বলা হচ্ছে কেন্দ্রের থেকে পরিধির দিকে যাওয়া। ওকে, ব্যক্তি স্বাতন্ত্রতা, বিকাশের ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্রতা বজায় থাকে। এটা অনেকবার বলেছি, ডিটেলসে আর যাচ্ছি না। প্রত্যেকের ব্যক্তির বিকাশ আলাদা হয়, সাধারণ থেকে বিশেষ। এইটা একটু ভালো করে বোঝো। সাধারণ আগে জেনারেল ডেভেলপমেন্ট ঘটে, তারপরে স্পেশালাইজেশন ঘটে। হাত নাড়ানো, একটা ছোট্ট শিশু সে আলাদা করে ঘাড় নাড়িয়ে এভাবে তাকাতে পারে না, তাকে কি করতে হয়, হোল বডিটাকে ঘোরাতে হয়। খেয়াল করবে বাড়িতে পাড়ায় যেখানে ছোট শিশু থাকে, হোল বডিটাকে তাকে একদম এপার থেকে ওপার হতে হয়। তাকে পেন ধরতে দিলে এইভাবে ধরতে পারে না, সে এইভাবে ধরে, কারণ তার জেনারেল ডেভেলপমেন্ট হচ্ছে, স্পেশালাইজড হয়নি। স্পেশালাইজড মানে যে পেনটাকে আমি খুলে এভাবে ধরে লিখছি, শুয়ে সুতো পড়াচ্ছি। বাচ্চারা জুতো ঠিক মতন পড়তে পারে না, কেন? তার স্পেশালাইজেশন। এগুলো সবই তো স্পেশালাইজেশন। আমি দৈহিক ক্ষেত্রটা চোখে পড়ে বলে ব্যাখ্যা করছি, সমস্ত ক্ষেত্রেই তাই হয়। পাখি বলতে সে সমস্ত পাখি জাতিকে বোঝে। কোনটা তোমার যে দোয়েল পাখি, শালিক পাখি, কাক, চিল, শকুন এগুলো আলাদা করে শেখে না, তার স্পেশালাইজেশন হয়নি। পাখি সম্বন্ধে শুধুমাত্র একটা মেন্টাল ইমেজ তার মধ্যে তৈরি হয়েছে। এবার আশা করি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। এই যে এইটা, সেইটাই হচ্ছে তোমার যে আগে জেনারেলাইজেশন হয়, সাধারণীকৃত হয়, পরে সেটা স্পেশালাইজেশন ঘটে। তারপর হচ্ছে সমরূপতা। এই যে তোমার বিকাশের ক্ষেত্রে সমরূপতা দেখা যায়। সব জিনিসের প্রতি একটা ডেভেলপমেন্ট হবেই হবে, কোনো একটা একদম অফ হয়ে থাকবে তা কিন্তু নয়, কম বেশি হতে পারে কিন্তু সবকিছুরই হবে। তারপরে আন্তঃসম্পর্ক, ইন্টারনাল রিলেশন রয়েছে, জানো তো? প্রত্যেকটা বিকাশের সাথে আরেকটা ডেভেলপ রয়েছে। দৈহিকের সাথে মানসিক, মানসিকের সাথে প্রাক্ষবিক, প্রাক্ষবিকের সাথে সামাজিক, সামাজিকের সাথে নৈতিক, নৈতিকের সাথে দৈহিক, আধ্যাত্মিকের সাথে মানসিক, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আইপিএল এর ম্যাচের মতো। আইপিএল এর ম্যাচের যে ফিক্সিংটা তৈরি হয়, সবার সাথে সবার খেলা পড়ছে, ঠিক সেরকম প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশন রয়েছে, আন্ত রিলেশন রয়েছে। আমি বাইরের থেকে বুঝতে পারছি না, কিন্তু একটা না হলে আরেকটা সমস্যা হয়। যার দৈহিক ক্ষেত্রে ডেভেলপ কম হবে, তার মেন্টালি সে প্রবলেম একটু একটু করবে, মানসিক বিকাশ হবে না। মানসিক বিকাশ না হলে তার সামাজিক বিকাশ তো হবেই না, সামাজিক না হলে তার আধ্যাত্মিক প্রাক্ষবিকের সমস্যা হবেই হবে। অর্থাৎ আন্তঃসম্পর্ক রয়েছে সবার মধ্যে। পূর্বাভাসযোগ্য, খুব ইম্পর্টেন্ট এটা। বিকাশ পূর্বাভাসযোগ্য, দেখে বলা যায়। কেন ছোটবেলায় আমরা বলি না দেখে, এ ছেলেটা জুয়েল হবে, এর দ্বারা কিছু হবে না, বলি তো আমরা। কি দেখে বুঝি? তার ব্লাড রিপোর্ট দেখে, তার ইসিজি করে না, তার বিকাশ হচ্ছে পর্যবেক্ষণযোগ্য। আমরা পর্যবেক্ষণ ধরে কিন্তু একটা অনুমান আভাস করি, এ ছেলে জুয়েল হবে, একে কিন্তু ছাড়বেন না, পড়াবেন। আমরা ছাত্রদের অনেক সময় ভবিষ্যৎবাণী করে দিই, একটা স্টার তৈরি হবে, হয়ও তাই। শিক্ষকরা কেন এই ধরনের করতে পারে? তার ডেভেলপমেন্টটাকে অ্যাসেসমেন্ট করে, অ্যাসেসমেন্ট করে একটা পূর্বাভাস দেওয়া যায়। আবার অনেককে আগে বলে যায় এর দ্বারা বেশি কিছু হবে না,
তো একে হাতের কাজের দিকে টার্গেট রাখতে হবে। আমি তো অনেক ছেলে মেয়েদের বলে দিই, গার্জেনদের বলে দিই, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হয়েছে ঠিক আছে, ওকে একটা এই ধরনের কাজের দিকে নিয়ে যান, কারণ জানেন গরিব ঘরের ছেলে বেকার পড়াশোনা করে মানে ওর ইয়ে হবে। অনেকে হয়তো আমার সাথে সহমত না হতে পারে, যাই হোক, তাহলে পূর্বাভাস দেওয়া যায়। নেক্সট হচ্ছে অভিমুখ। বিকাশের একটা অভিমুখ থাকে, আমার যে ডেভেলপমেন্ট হচ্ছে তার একটা এইমস আছে, অভিমুখ আছে, এই জন্য এটা হচ্ছে। যে কোনো উন্নতির একটা অভিমুখ থাকবে। লাস্ট হচ্ছে সরল রেখায় আগে হয়। সরল রেখা মানে সোজাসুজি, অর্থাৎ লম্বালম্বি হচ্ছে বিকাশ আগে হবে, দূরের দিকে অর্থাৎ পাশের দিকে বিকাশ পরে হবে। এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ মাথার থেকে পায়ের বিকাশ আগে হবে। হাত কাছে হওয়া সত্ত্বেও কিন্তু তুলনায় হাতের, এটা যেহেতু চওড়া, হাতের আঙ্গুলের থেকে পায়ের, কিন্তু আমার হাতের আঙ্গুল কিন্তু মাথার কাছে, পায়ের আঙ্গুল বা পায়ের পাতা নিচে, দূরে বেশি, কিন্তু পায়ের বিকাশ আগে হবে দৈহিক ক্ষেত্রে, কারণ সরল রেখায় দৈহিক বিকাশটা আগে হয়। এই হলো মোটামুটি আমাদের বিকাশের তোমার যে নীতি। এবারে আমরা আসবো বিকাশের উপর কিসের কিসের প্রভাব পড়ে সেটা। ব্যক্তির বিকাশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ফসকে বেরিয়ে যায়। কি কি প্রভাব বিস্তার করে আমাদের বিকাশকে? তিনটে জিনিস তাকে যারা প্রভাব বিস্তার করে, প্রধান অনেক ভাগ আছে, তার মধ্যে তিনটে ভাগ। জৈবিক কিছু উপাদান আছে, মানসিক কিছু উপাদান আছে, সামাজিক কিছু উপাদান আছে। জৈবিক কথাটা এসে জীব থেকে, অর্থাৎ জৈবিক ইংরেজি বললে বাঙালি ইংরেজি ভালো বুঝি আমরা, বায়োলজিক্যাল, দেহের কিছু কারণে আমাদের বিকাশ প্রভাবিত হয়। প্রথমত হচ্ছে বংশগতি। বংশগতি আমি আগেই বলেছি, হেরিডিটাস থেকে এসেছে, অর্থাৎ পূর্বপুরুষের প্রাপ্ত যে গুণগুলো পেয়েছি তার দ্বারা আমার বিকাশ ডেভেলপমেন্ট হতে পারে। অর্থাৎ পূর্বপুরুষের দৈহিক আকৃতি গঠন আমরা পাই, তাদের মেজাজ চাহিদা, যেমন সন্তানের বাবা নেতা হলে ছেলেও নেতা হয়, বাবা বদমেজাজ হলে ছেলে আরো বেশি বা মেয়ে আরো বেশি বদমেজাজি হতে পারে হয়তো। তাহলে এই গুণগুলো আমরা কিন্তু জৈবিক বংশগতি, অর্থাৎ আমরা বংশগতির কারণে কিন্তু আমার বিকাশ ডিপেন্ড করছে। অর্থাৎ আমি পূর্বপুরুষের কাছ থেকেই পেয়েছি খুব মেজাজি, তাহলে আমার মানসিক বিকাশটা তো সেরকমই হবে। দৈহিক আকৃতি হতে পারে, গায়ের রং হতে পারে, বুঝতে পেরেছি। আর কি লিঙ্গগত কারণে, অর্থাৎ আমাদের যে মহিলা এবং পুরুষ, অর্থাৎ ছেলে এবং মেয়েদের বিকাশগত যে তফাৎটা হয়, এটা কি লিঙ্গগত কারণেই হচ্ছে। দুজনের ডেভেলপমেন্ট তো এক নয়, দৈহিক কাঠামো আলাদা, মানসিকতা থেকে শুরু করে সবকিছুই কিন্তু কিছুটা হলো আলাদা হওয়াটাই স্বাভাবিক। তাই লিঙ্গ আমাদের কি করে, বিকাশের উপর প্রভাব বিস্তার করে। হরমোনাল, আমাদের জানি, সে লাইফ সায়েন্স আমি আর পড়াতে নিশ্চয়ই বসবো না, আমি জানিও না অত এই বিষয়ে, কিন্তু এটুকু জানি আমাদের বিভিন্ন হরমোনাল পিটুইটারি গ্রন্থি, সেটা আমাদের মানসিকতাকে নিয়ন্ত্রণ করে, দেহকেও নিয়ন্ত্রণ করে। সে হরমোনাল ব্যাপারগুলো কিন্তু আমাদের বিকাশকে প্রভাবিত করতে পারে। আর পুষ্টিটা একটা বড় ব্যাপার, পুষ্টি সঠিক পেলে তবে দৈহিক বিকাশ ঘটবে। আর আমি একটা কথা বারবার বলছি, একটি বিকাশ অন্য বিকাশকে প্রভাবিত করে। দৈহিক মানসিককে মানসিক, সামাজিককে সামাজিক, দৈহিককে ওকে সে তাকে কিন্তু প্রভাবিত করে। ফলে সঠিক পুষ্টি পেলে তার জৈবিক বিকাশ ঠিকঠাক হবে। তাহলে এই জৈবিক কি কি কারণে বিকাশ প্রভাবিত করে? বংশগতি, লিঙ্গ, হরমোন, পুষ্টি। এবার মানসিক কি কি কারণে একটা ব্যক্তির বা একটা শিশুর বিকাশ তোমার যে প্রভাবিত হতে পারে? অনেক আছে, তার মধ্যে প্রধান দুটো, একটা নিরাপত্তা, একটা অনুসন্ধান। যদি একটু শিশু সঠিক নিরাপত্তা না পায়, নিরাপত্তা মানে প্রধানমন্ত্রীর মতন এসপিজি এই গার্ড নিয়ে সবসময় দাঁড়িয়ে থাকবে সে নিরাপত্তা না, মেন্টাল সিকিউরিটি, মানসিক নিরাপত্তা। অনেক শিশু আছে পরিবারে মানসিক নিরাপত্তাহীনতায় ভোগে, পারিবারিক অশান্তি, পিতামাতার মধ্যে বিচ্ছেদ ও পারিবারিক অন্যান্য কারণে টর্চারিং হয়, তারা মানসিক নিরাপত্তাহীনতায় ভোগে। তোমরা মেন্টাল হাইজিন যখন পড়াবো, এগুলো ডিটেলসে আসবো। তার ফলে তাদের মধ্যে শয্যামূত্র হতে পারে, স্কুল পলায়ন হতে পারে, হিংস্রতা হতে পারে, তাই তো মিথ্যে কথা হতে পারে, চুরি করা হতে পারে, এই ধরনের অভ্যাসগুলো তৈরি হয়। তাহলে তার মেন্টাল, সামাজিক সমস্ত বিকাশ প্রভাবিত হচ্ছে কিসের দ্বারা? এই নিরাপত্তার দ্বারা। আবার যদি পরিবার সে সেফ প্যাসেজ পায়, সেই শিশুটি কিন্তু আচার আচরণ ভালো হবে। পরিবারের কেউ চোর, মিথ্যে কথা বলে, রোজ মারদাঙ্গা করে, তো সেই শিশু সেই দিকে প্রভাবিত হবে। পরিবারে তার মা তার পরিবারে রোজ লাঞ্ছিত হয়, তার বাবা বা ঠাকুমা বা কেউ বাবা মা মদ খেয়ে এসে নেশা করে মাকে মারধর করে, তাহলে তার সে ইনসিকিউরনেস ফিল করছে, কিন্তু অর্থাৎ তার মানসিক বিকাশ ঠিকঠাক হবে না। বারবার একই কথা বলছি, একটা বিকাশ ক্ষতিগ্রস্ত হলে বাকি সবাই ইফেক্টেড হয়। তাহলে নিরাপত্তা আমার বিকাশকে প্রভাবিত করছে। অনুসন্ধান, যার এই কিউরিসিটিস আছে না, সে অনেক কিছু জানবে। চাহিদা যদি আমি সময় পাই বলবো পরবর্তীতে। অর্থাৎ আমার যদি ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট বলবো না, ইনকোয়ারি, যেটা অনুসন্ধান, যেটা জানার চাহিদা যার মধ্যে আছে, তার মানসিক বিকাশ বেশি হবে, প্রাক্ষোভ, সামাজিক সমস্ত দিক বেশি হবে। অর্থাৎ অনুসন্ধান ক্ষমতা, অনুসন্ধান আমাদের কি করে,
মানসিক বিকাশকে প্রভাবিত করে। এবার কিছু সামাজিক এলিমেন্ট আছে যারা আমার বিকাশকে প্রভাবিত করতে পারে। কি কি? তার মধ্যে সহযোগিতা। আমি যদি সঠিক সহযোগিতা পাই জীবনে, আমি সহযোগিতা করতে শিখবো। সহযোগিতা হচ্ছে অন্যতম একটি সামাজিক বিকাশের সাইড। তাহলে সঠিক সহযোগিতা পেলে একটা শিশুর মধ্যে কিন্তু অনেক ডেভেলপ হতে পারে। সমবেদনা, আমি আমার বিপদে কারো সমবেদনা পাইনি, আমি কাউকে সমবেদনা থোড়াই দেখাবো, অর্থাৎ সঠিক সমবেদনাও আমার বিকাশকে প্রভাবিত করে। দলবদ্ধতা, আমরা জানি আমাদের প্রচুর মানসিক এবং সামাজিক গুণ আছে যা শুধুমাত্র গ্রুপ বা দলের মধ্যেই হয়। শৈশবকালে, বিশেষ করে শৈশবকালকে কি বলে? গ্যাং এজ। জীবন বিকাশের স্তর পড়ানোর সময় ডিটেলস আসবো পরের ক্লাসে। গ্যাং এজ, দলবদ্ধ থাকে, দলের নীতি আদর্শ দ্বারাই শিশুরা, বালকরা কিন্তু কি করে? বাল্যকালে প্রভাবিত হয়। তাহলে সেই দলটা যদি সঠিক হয়, শিশুর বিকাশ ঠিকঠাক হবে। সেই দলটা যদি নেশাখোর হয়ে যায়, শিশুর বিকাশ প্রভাবিত হবে। তাহলে দল আমার বিকাশকে প্রভাবিত করে। স্বতঃস্ফূর্ততা, একটা শিশুর মধ্যে কতটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার ইচ্ছা আছে, সে কতটা সুযোগ পাচ্ছে, তাকে সমাজ পরিবার কতটা সুযোগ দিচ্ছে, তার উপরেও তার বিকাশ নির্ভর করে। এটাকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ততা। তাহলে ব্যক্তির বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, এগুলো মনে রাখতে হবে। এইবার আমরা আসবো জীবন বিকাশের স্তরটা সংক্ষেপে আলোচনা করব। জীবন বিকাশের স্তর, স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট। তাহলে এই স্তরটা বোঝার আগে আমরা যেটা বুঝবো, বিকাশ তো আমরা আশা করি বুঝেছি যে মানুষের জন্ম থেকে একদম এন্ড পর্যন্ত, মৃত্যু পর্যন্ত কি হচ্ছে, বর্ন থেকে তার এন্ড পর্যন্ত একটা ধারাবাহিক উন্নয়নের প্রক্রিয়া হচ্ছে বিকাশ। তাহলে সারা জীবন ধরে চলছে। এবারে কতগুলো স্তর আছে, যেমন আমি একটা একতলা থেকে দোতলায় উঠবো, লাফ দিয়ে ওঠা সম্ভব নয়, নামাও সম্ভব নয়। নামা জীবনে একবার সম্ভব, দ্বিতীয়বার আর আমি ওঠার যোগ্য থাকবো না হয়তো, তাই তো লাফ দিলে পরে ওঠা সেটাও সম্ভব নয়। স্পাইডারম্যানের ব্যাপার আলাদা। তার জন্য আমরা কি করেছি, মানুষ বুদ্ধি করে কি করেছে, কতগুলো সিঁড়ি বানিয়েছে, তাই তো? ধাপে 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 একতলা থেকে দোতলায় আমরা কি করছি, উঠছি, 3 তলা 4 তলা 5 তলায় চলে যাচ্ছি। অর্থাৎ ধাপে ধাপে উঠতে হয়। ঠিক মানুষের জীবনে এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিকাশ ঘটছে, তার কতগুলো ধাপ বা পর্যায় শিক্ষাবিদ, মনোবিদরা বের করেছেন। যে টোটাল তো একটা বিকাশ, বিকাশের যেহেতু বয়সের সাথে সাথে কি হয় জানো তো, বিকাশের তারতম্য ঘটে। এক একটা সময় এক এক রকম হয়। আগেই বলেছি বিকাশ ব্যক্তিগত প্রক্রিয়া, ইন জেনারেলাইজেশন এটা করা যায় না। কিন্তু আমরা জানি স্কুলের প্রত্যেকটা ছেলে তাহলে প্রত্যেকের থেকে আলাদা, কিন্তু সবাইকে তো আলাদা আলাদা করে পড়ানো সম্ভব নয়। যাদের বয়স এবং মানসিকতা এক, তাদের একটা ক্লাস বলে আমরা রূপ দিয়েছি, যেটা 5 ক্লাস, এটা 6 ক্লাস। মোটামুটি ওখানে 50 জনকে ধরে নেওয়া হয়, সবার একই রকম বুদ্ধি, মানসিক ক্ষমতা। ঠিক সেরকম একটা জেনারেলাইজেশন করে নেওয়া হয়েছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ ঘটছে। এর বৈশিষ্ট্য দেখে, বয়স দেখে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মনোবিদ, শিক্ষাবিদরা তাকে কতগুলো ভাগে ভাগ করেছেন। এই যে কতগুলো ভাগ, এগুলোকেই বলা হচ্ছে এক একটা ধাপ বা স্টেজ বা স্তর। তাহলে জীবন বিকাশের স্তর কাকে বলছি, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তির বিকাশ ঘটছে, এই বিকাশের কয়েকটি ধাপ বা পর্যায় বা স্তর রয়েছে, তাকেই বলা হয় জীবন বিকাশের স্তর বা পর্যায়। এবার জীবন বিকাশের পর্যায় কটি, এইটা নিয়ে বহু বিতর্ক আছে। বিভিন্ন মনোবিদ তাদের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছেন। একজন বিখ্যাত মনোবিদ পিকুনাস, নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, আমি তবু একবার জানা জিনিস তো আলোচনা করছি, ধীরে ধীরে অজানায় যাব। পিকুনাস মানুষের জীবন বিকাশকে 10টি স্তরে ভাগ করেছেন। শুধু মনে রাখতে হবে, যে কোনো একটা কিন্তু এখান থেকে দেওয়ার প্রবল চান্স আছে। তাহলে পিকুনাস ব্যক্তির জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? 10টি ভাগে। এবার আরেকজন মনোবিদ এরিকসন, মনোসামাজিক তত্ত্ব পড়বো সময় পেলে, এরিকসন বলে একজন মনোবিদ, তিনি ব্যক্তির জীবন বিকাশকে, মানুষের জীবনকে এরকম 8টি স্তরে ভাগ করেছেন। কটি বললাম? 8টি। পিকুনাস কটি? 10টি। এরিকসন করেছেন 8টি। এবার আমরা রুশোর কথা পড়েছি, জ্যাক রুশো। সেই রুশো ব্যক্তির জীবনকে বা মানব জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? রুশো ভাগ করেছেন 4টি। রুশোর ভাগগুলো আমাদের আস্তে আস্তে মনে থাকবে, শৈশব, বাল্য, কৈশোর, যৌবনকাল, এই 4টি ভাগে ভাগ করেছেন। আবার একজন বিখ্যাত শিক্ষাবিদ আর্নেস্ট জোন্স, তিনি মানুষের জীবন বিকাশকে 4 ভাগে ভাগ করেছেন। তিনি ভাগ করেছেন 4 ভাগে: শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, প্রাপ্তবয়স্ককাল। আর্নেস্ট জোন্স কটি ভাগে বললাম? 4টি: শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক।
এই পিকুনাস করেছেন 10 ভাগে ভাগ, এরিকসন করেছেন 8 ভাগে ভাগ, রুশো করেছেন জীবন বিকাশের 4টি ভাগ, জোন্স করেছেন জীবন বিকাশের 4টি ভাগ। আবার অনেক শিক্ষাবিদ শিক্ষার স্তর অনুযায়ী ব্যক্তির জীবন বিকাশকে ভাগ করেছেন, শিক্ষার স্তর অনুযায়ী ভাগ করেছেন। যে শিক্ষার যেমন স্টেজ হয় সেরকম হচ্ছে 5টি। সেই 5টি ভাগ কি কি? প্রথম হচ্ছে প্রাক বিদ্যালয় স্তর, একটা হচ্ছে প্রাক বিদ্যালয়, খুব সহজভাবে মনে রাখা যাবে। তারপরে হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে নিম্ন প্রাথমিক, আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক। তাহলে এই 3টা গেল। এবার মাধ্যমিক, একটা হচ্ছে নিম্ন মাধ্যমিক আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। এই হচ্ছে শিক্ষার স্তর অনুযায়ী ব্যক্তির জীবন বিকাশকে কটি ভাগে ভাগ করেছে শিক্ষাবিদগণ? 5টি ভাগে। প্রাক বিদ্যালয় স্তর, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তাহলে পিকুনাস জীবন বিকাশের ব্যক্তির জীবনকে কটি ভাগে ভাগ করেছেন? 10টি স্তরে। এরিকসন 8টি ভাগে ভাগ করেছেন, রুশো 4টি ভাগে ভাগ করেছেন, আর্নেস্ট জোন্স 4 ভাগে ভাগ করেছেন, আর শিক্ষার স্তর অনুযায়ী অনেকে 5 ভাগে ভাগ করেছেন। আমাদের হিন্দু পুরাণেও 4টি ভাগে ভাগ করা হয়েছে, আমি সেই ডিটেলস আর গেলাম না। এইবার আর্নেস্ট জোন্স শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্কে 4 ভাগে ভাগ করেছেন বললাম। এবার এক একজন তো বাবা এক একজন করেছে বলে দিয়ে ছেড়ে দিয়েছে, আমরা এখন ধরবো কোনটা ঠিক? বড় সমস্যা। সে শিক্ষার সংজ্ঞার মতন সবাই যার যার মতন বলে দিয়ে আমাদের কাপি দিয়ে চলে গেছে, এবার বুঝে বেড়াও। তো এরা তো বলেছেন, একটা তো সর্বজন গ্রাহ্য দরকার আছে। বিভিন্ন মনোবিদ, শিক্ষাবিদ তারা এই যে আর্নেস্ট জোন্সের শ্রেণী বিভাগটাকেই গ্র্যান্ড করেছেন, মোটামুটি ভাবে মেনে নিয়েছেন যে জোন্স সাহেব ঠিক আছেন। অর্থাৎ ব্যক্তির জীবন বিকাশের স্তরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্তর হচ্ছে শৈশবকাল। শৈশবের ইংরাজি কথাটা হচ্ছে তোমার যে ইনফ্যান্সি। 2 নম্বর হচ্ছে বাল্যকাল, শৈশবকাল, বাল্যকাল। 3 নম্বর হচ্ছে বয়ঃসন্ধি বা হচ্ছে তোমার যে অ্যাডোলেসেন্স পিরিয়ড কাল বা কৈশোরকাল, ঠিক আছে? বয়ঃসন্ধি বা কৈশোরকাল। আর শেষ হচ্ছে 4 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টহুড। প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টহুড। শৈশবকাল, শৈশবকালকে বলা হচ্ছে ইনফ্যান্সি। শৈশবকালের বয়স স্তর বলা হচ্ছে 0 থেকে 5 বা 6, পরে আসছে এটার ব্যাখ্যায়। বাল্যকাল মোটামুটি 5 বা 6 থেকে 10-11 অথবা 11-12। কৈশোরকাল 11-12 বা 12-13 থেকে মোটামুটি 18-19 বা কোথাও কোথাও পেয়ে যাবে দেখবে 19-20। আর প্রাপ্তবয়স্ক মোটামুটি 19-20 বছর বয়স থেকে পরবর্তী সময়কালটা। এই 4টে ভাগ, শৈশব বা ইনফ্যান্সি, বাল্যকাল বা চাইল্ডহুড, বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স, আর প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট। এইবার শৈশবকালের বয়স স্তর কোনটা? 0 থেকে 5 বছর। এবার প্রথমেই প্রশ্ন আসছে 0 কেন? কেন আপনি এখানে 1 লিখলেন না? তাই তো এখানে 1 থেকে 5-6 বছর হবে না। 1 বছর হতে গেলে কদিন লাগে? 365 দিন হলে তবে তো 1 বছর। তাহলে আমি এখানে যদি 1 লিখি, তার আগে একটা শিশু 364 দিন বেঁচে থাকছে, সেই বয়সটা কোথায় গেল? 0 থেকে বা জন্ম থেকে, এই জন্য লিখতে হচ্ছে, ঠিক আছে? জন্ম থেকে মোটামুটি 5-6 বছর। মানে স্যার 5 বলুন নয় 6 বলুন, সেটাই তো স্বাভাবিক না? আমি বলেছি ব্যক্তিগত প্রক্রিয়া। 5 কারোর ক্ষেত্রে 4-এ, 5-এ, 6-এ, 7-এও হতে পারে, এটা এভারেজ ধরে নেওয়া হয়েছে। তার মানে এই নয় আমার আজকে 5 বছর একদম ডেট অফ বার্থ পূর্ণ হয়েছে, 1 জুলাই ডেট অফ বার্থ, আজকে জুন মাসের 30 শেষ হয়েছে, অর্থাৎ আজকের থেকে আমার শৈশব শুরু, কালকের থেকে বাল্যকাল শুরু, শৈশব শেষ বাল্য শুরু। এইভাবে হয় না, একটা জেনারেল ধরে নেওয়া হয় মোটামুটি জন্ম থেকে 5-6 বছর বয়স পর্যন্ত শৈশবকাল। বাল্যকাল এই 5-6 থেকে মোটামুটি ধরে নেওয়া হয় 11-12 বছর বয়স থেকে, এটা হচ্ছে বাল্যকাল। তারপর হচ্ছে বয়ঃসন্ধি বা কৈশোরকাল। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বয়ঃসন্ধি, তোমার যে কৈশোরকাল, যেটা অ্যাডোলেসেন্স পিরিয়ড, তাই তো? অ্যাডোলেসেন্স পিরিয়ড ফ্ল্যাপার আমি পড়াবো পরের দিন, খুব ইন্টারেস্টিং। 11-12 থেকে 18 মানে টিনেজ। টিনেজ মানে যাদের পেছনে টিন আছে। 13 to 19, 13, 14, 15, 16, 17, 18, 19 প্রত্যেকের পেছনে টিন আছে, আর কোনো সংখ্যার পেছনে টিন নাই। তাই জন্য এটাকে বলা হয় টিন এজ। আর এই এজটাকে যারা বিলং করে টিনেজার, তাই তো? সেই টিনেজারটাকে মোটামুটি বলা হচ্ছে কৈশোর বা বয়ঃসন্ধিকাল। আর সর্বশেষ স্তর হচ্ছে প্রাপ্তবয়স্ক। বলছে 19-20 বা 20-21 থেকে আজীবন যতদিন থাকছে সে অ্যাডাল্টহুডে পড়ে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের জীবন বিকাশের তাহলে স্তর কটি? 4টি। শৈশব, বাল্য,
কৈশোর এবং প্রাপ্তবয়স্ক। প্রথম স্তর কোনটি? শৈশব। দ্বিতীয় স্তর কোনটি? বাল্যকাল। তৃতীয় স্তর কোনটি? কৈশোর বা অ্যাডোলেসেন্স। এবং সর্বশেষ স্তর কোনটি? প্রাপ্তবয়স্ক স্তর। এই স্তরগুলো ডিটেলস আমাদের কিন্তু সিলেবাস আছে। প্রত্যেকটা দৈহিক, মানসিক এবং সামাজিক বিকাশ পড়তে হবে। ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তাই সে বিষয়গুলো যাচ্ছি না। আমি নেক্সট ক্লাসে প্রত্যেকটা স্তরের আলাদা আলাদা করে দৈহিক, মানসিক, সামাজিক বিকাশ এবং তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।